মানে মুঘল যুগের শেষের দিকে এ, ঔরঙ্গজেবের সময় মারাঠাদের উত্থান হয়। তা মারাঠা জাতির উত্থানের এর প্রধান হচ্ছে যেই ব্যক্তি তাদের পিছনে ছিলেন সেটা হচ্ছে শিবাজি ভোসলে। 1627-এ জন্ম এবং 1680-তে মৃত্যু। শিবাজির পিতা ছিলেন শাহজি ভোসলে এবং মাতা জিজাবাই মা। ছোটবেলায় শিবাজি দাদাজি কোন্ডদেবের অধীনে বেড়ে ওঠে। তার গুরু ছিল রামদাস। তো একদম অল্প বয়স থেকেই শিবাজি মানে মারাঠা জাতিকে একত্রিত করার একটা সংকল্প যে নিয়েছিল, তো সেটা 1647 থেকেই তার শুরু হয়। ফার্স্ট তোরণ দুর্গ দখল করেছিল মহারাষ্ট্র অঞ্চলে। তো এদিকে একদিকে শিবাজির ক্ষমতা বৃদ্ধি হচ্ছে, আর অন্যদিকে হচ্ছে ঔরঙ্গজেবের একটা ভয়ের কারণ সৃষ্টি হলো। এমনিতেই ঔরঙ্গজেব তখন দাক্ষিণাত্যে বিজাপুর এবং গোলকুন্ডাকে নিয়ে প্রচণ্ড সমস্যার মধ্যে ছিলেন। তো আমরা কম্পিটিটিভের পয়েন্ট অফ ভিউ থেকে দেখব, এটা মানে বেশি স্টোরি ডিসকাস করার জায়গা এখানে নেই এবং ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যেই ঘটনাগুলো কম্পিটিটিভ পরীক্ষায় মোটামুটি আসে সেইভাবেই দেখার চেষ্টা করব। 1659 খ্রিস্টাব্দে মানে আদিল শাহের সেনাপতি আফজল খাঁকে পাঠায় শিবাজিকে দমন করার জন্য। তো আফজল খাঁ যখন শিবাজিকে তার মানে তাঁবুতে ডেকে এনেছিল নিমন্ত্রণ করে, তো শিবাজি তার অভিসন্ধি বুঝতে পেরে তাকে বাঘনখ অস্ত্র দিয়ে বধ করেছিল। তারপর 1663 খ্রিস্টাব্দে শায়েস্তা খাঁকে শিবাজি আক্রমণ করে। এরপর ঔরঙ্গজেব ভীত হয়ে 1665 খ্রিস্টাব্দে শিবাজির বিরুদ্ধে জয় সিংকে পাঠান। তো সেই যুদ্ধে প্রতিকূল অবস্থা চাপে পড়ে পুরন্দরে সন্ধি করতে বাধ্য হয় শিবাজি। এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, পুরন্দরের সন্ধি 1665। তো পুরন্দরের সন্ধিতে তো মানে সন্ধির শর্ত অনেকগুলোই ছিল। শিবাজি 23টা দুর্গ মোগলদেরকে ছেড়ে দিয়েছিল। তারপর শিবাজির যে ছেলে ছিল, মানে বড় ছেলে শম্ভুজি, তাকে 5000ই মনসবদারি পদে নিয়োগ করেছিল। শিবাজিকে জায়গির দেওয়া হয়। হ্যাঁ, এরপর ঔরঙ্গজেব কৌশল করে 1666 খ্রিস্টাব্দে তাকে দরবারে মানে আমন্ত্রণ করেছিল, কিন্তু আমন্ত্রণ করে আবার নজরবন্দিও করেন। হুম শিবাজি কী করে এই সময় মানে কৌশল করে ফলসঝুরির মধ্যে দিয়ে ভেগে যায়, চলে আসে। আচ্ছা, এরপর যে পরের ইভেন্ট আমরা দেখব 1674 মানে 1674 সালে রায়গড় দুর্গে শিবাজি রাজ্যাভিষেক ঘটে। এটা ইম্পর্টেন্ট। এই সময় ঔরঙ্গজেব বাবা শিবাজিকে রাজা উপাধি দেন। হুম আচ্ছা, শিবাজির সম্বন্ধে আর কয়েকটা তথ্য। শিবাজি গরিলা যুদ্ধে পারদর্শী ছিলেন খুব। গরিলা ওয়ারফেয়ার তো আমরা মোটামুটি জানি যে সরাসরি সম্মুখ যুদ্ধ না করে, ধরুন ঔরঙ্গজেবের সঙ্গে শিবাজির যুদ্ধ হচ্ছে মারাঠাদের, তো ঔরঙ্গজেবের তো সেনা বিশাল, আর শিবাজির সেনার সংখ্যা অনেকই কম মারাঠাদের। তো সেই সময় হচ্ছে সরাসরি ব্যাটেল ফিল্ডে না গিয়ে, যখন ঔরঙ্গজেবের সেনা যাচ্ছে ব্যাটেল ফিল্ডের দিকে, সেই সময় ওই ঝোপঝাড়ের মধ্যে বা কোনো পাহাড়ের মধ্যে রাস্তা দিয়ে যখন যাচ্ছে, তো সেইখানে মারাঠা সেনারা লুকিয়ে থাকতো এবং অতর্কিত আক্রমণ করতো। হুম মানে সরাসরি সম্মুখ যুদ্ধ না করে অতর্কিত আক্রমণ করা, যখন মানে শত্রুপক্ষের সেনারা প্রিপেয়ার না থাকবে সে সময় অ্যাটাক করা। তো শিবাজির দুটো উপাধি ছিল, একটা হচ্ছে গোব্রাহ্মণ পালক, আর ওই সিংহাসন ইয়ের সময় ছত্রপতি উপাধি ওকে দিয়েছিল গঙ্গাভট্ট। তো এগুলো ইম্পর্টেন্ট নয়, মানে জাস্ট এই উপাধিগুলো ইম্পর্টেন্ট। গোব্রাহ্মণ পালক, ছত্রপতি, তারপর রাজা উপাধি কে দিয়েছিলেন এরাও পরীক্ষায় পড়তে পারে শিবাজিকে। আচ্ছা, এরপর আমরা জাস্ট চলে যাব শাসন ব্যবস্থাতে। শিবাজি শাসন ব্যবস্থার মধ্যে আমরা যেটা জানবো, শিবাজি হচ্ছে মানে শাসন ব্যবস্থা ছিল কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা ছিল। তো কিন্তু আমরা শাসন ব্যবস্থার অত ডিটেলসে না গিয়ে জাস্ট দেখব হচ্ছে অষ্টপ্রধান টার্মটা মনে রাখবো, 8জন মন্ত্রী। এই 8জন মন্ত্রীর সাহায্যে শিবাজি হচ্ছে রাজ্য শাসন করতেন। তার মধ্যে পেশোয়া ছিল প্রধানমন্ত্রী, কিন্তু পেশোয়া তন্ত্রের উত্থান এই সময় হয়নি, পেশোয়া তন্ত্রের উত্থান পরে হয়েছিল শাহুর আমলে, মানে শিবাজির নাতি। আর শিবাজির সেনাবাহিনীতে হচ্ছে মানে অশ্বারোহী বাহিনী দুভাগে বিভক্ত ছিল, বর্গী আর শিরাদার।
এই বর্গী বাহিনী ছিল স্থায়ী, মানে এরা সম্রাটের কাছ থেকে, মানে মারাঠা রাজার কাছ থেকে অস্ত্রশস্ত্র, ঘোড়া ইত্যাদি পেত, আর সিলাদারদেরকে নিজেদের ঘোড়া আনতে হতো, তার বদলে টাকা পেত। হুম। আচ্ছা, রাজস্ব নীতি। শিবাজি ওই ওই মানে মালিক অম্বরের রাজস্ব নীতি অনুসরণ করতেন। দাক্ষিণাত্যের বিখ্যাত তখন অর্থমন্ত্রী ছিল। আচ্ছা, আদ্র টার্ম আমরা জানবো রাজস্বের মধ্যে চৌথ এবং সারদেশমুখী, এগুলো হচ্ছে কর। আরও অনেক ধরনের কর ছিল, মানে ট্যাক্স ছিল। তো চৌথ আর সারদেশমুখী এই দুটো টার্ম জানতে হবে। এইগুলো কাদের কর ছিল, পড়তে পারে পরীক্ষায় মারাঠাদের। চৌথ মানে ওই মোট উৎপন্ন শস্যের 1/4 আর সারদেশমুখী হচ্ছে 1/10। তো শিবাজির মানে এতই দুর্ধর্ষ ছিল যে সমসাময়িক যে ঐতিহাসিকগণ ছিলেন তারা তো শিবাজিকে, মানে বিশেষ করে মুসলমান ঐতিহাসিকগণ, তারা শিবাজিকে বিভিন্নভাবে নাম দিয়েছেন। তো দেখলে এখানে বুঝতে পারবে সব। প্রতারণার জনক, শয়তানের অসৎপুত্র, নরকের কুকুর, এই সমস্ত বলেছে। তবে আরও কিছু ঐতিহাসিক ছিল, যেমন কাফি খাঁ। কাফি খাঁও ও শিবাজির ধর্মীয় উদারতার প্রশংসা করেছেন। তিনি, মানে শিবাজি যখন আক্রমণ করতেন একটিও মসজিদ ধ্বংস করেননি, এরকম রেকর্ড শিবাজির নামে আছে। আচ্ছা, 1680 খ্রিস্টাব্দে শিবাজির মৃত্যুর পর এরপর মারাঠাদের পরবর্তী ইতিহাস। তো যেটা মানে শিবাজির দুই ছেলে ছিল, একটা হচ্ছে শম্ভুজি আর একজন রাজারাম। রাজারাম ছোট ছেলে। রাজারামের দুটি ছেলে ছিল আর শম্ভুজির একটি ছেলে শাহু, যে দ্বিতীয় শিবাজি নামে পরিচিত ছিল। আর রাজারামের মানে তারাবাই বলে যে স্ত্রী ছিল, তার হচ্ছে পুত্র হয়েছিল তৃতীয় শিবাজি নাম। আর আরেকজন স্ত্রী ছিল রাজসবাই, ওই রাজসবাইয়ের পুত্র নাম দ্বিতীয় শম্ভুজি। পরবর্তীকালে এই শাহুর সঙ্গে এদের ক্ল্যাশ হয়। সেই সেই ইতিহাস দেখা যাক। 1689 যা আছে, 1689 খ্রিস্টাব্দে মানে মুঘল সেনাপতি শম্ভুজি এবং শাহুকে বন্দি করে শম্ভুজিকে হত্যা করে শাহুকে আর তার মাকে ধরে রাখে, মানে মুঘল দরবারে। আচ্ছা, এবার সে সময় তো শিবাজির যে আরেকজন পুত্র রাজারাম, সে হচ্ছে মুঘলদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মানে শম্ভুজির মৃত্যু হয়ে গেছে, রাজারাম যুদ্ধ চালিয়ে যাচ্ছে আর শাহু বন্দি আছে। আচ্ছা, রাজারামের মৃত্যুর পর তার যে স্ত্রী ছিল তারাবাই, এই তারাবাইয়ের পুত্র তৃতীয় শিবাজিকে তখন সিংহাসনে বসান। মানে তারাবাই খুব অ্যাক্টিভ ছিলেন। তৃতীয় শিবাজিকে সিংহাসনে বসিয়ে সে হচ্ছে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মুঘলদের সঙ্গে। আচ্ছা, এদিকে কি হয়েছে, যখন 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হলো, মৃত্যুর পর শাহু ছাড়া পেল। মানে ঔরঙ্গজেবের পর যে তার যে পুত্র মুয়াজ্জম, যাকে আমরা জানি দ্বিতীয় বাহাদুর শাহ নামে, তো দ্বিতীয় বাহাদুর শাহ শাহুকে আর তার মাকে মুক্তি দেয়। তো সেই সময় শাহু ছাড়া পেয়ে এবার সিংহাসনের মানে দাবি করছে, বাস তখনই সংঘাত শুরু। আচ্ছা, শাহু এ সময় দারুণ একজন বিচক্ষণ ব্রাহ্মণ পণ্ডিতকে পেয়েছিল সঙ্গে সমর্থক হিসাবে। তিনি হচ্ছে বালাজি বিশ্বনাথ। এই বালাজি বিশ্বনাথ পরবর্তীকালে মানে মারাঠা রাজনীতিকে কন্ট্রোল করে। আচ্ছা, তো বালাজি বিশ্বনাথের সাহায্যে তারাবাইকে, যাই হোক তারাবাই হারলো। মানে তারাবাই এবং তৃতীয় শিবাজি যে ছিল না, মানে যারা সিংহাসন চালনা করছিল তৃতীয় শিবাজি, তো ওই তারাবাইকে হারানোর ফলে শাহু রয়ে গেল সাতারাতে, সাতারা দখল করলো, আর তারাবাই কোলাপুরে চলে গেল। তো তারাবাই কোলাপুরে চলে গেলে কি হবে, এদিকে যে রাজারামের যে দ্বিতীয় স্ত্রী ছিল রাজসবাই, ওই রাজসবাই তো মানে আবার শাহুর সঙ্গে মানে ক্ল্যাশে নেমেছে। তো ক্ল্যাশে নামার পর যাই হোক মোটামুটি একটা ওয়ার্নারের সন্ধি 1713, 1713 খ্রিস্টাব্দে ওয়ার্নারের সন্ধিতে মোটামুটি একটা সমাধানে আসা গেল। মারাঠা অন্তর্দ্বন্দ্বের মোটামুটি একটা অবসান হলো। এই যে দ্বিতীয় শম্ভুজির এলাকা আর শাহুর এলাকা স্থির হলো মোটামুটি। শাহু মোটামুটি মানে ঘোষিতভাবে রাজা হলো মারাঠাদের। আচ্ছা, শাহু রাজা হওয়ার পর থেকে মোটামুটি মারাঠা রাজনীতি একটা অন্যদিকে মোড় নিতে শুরু করলো। শাহু সিংহাসনে এমনি নামমাত্র বসলো, টিটুরার একটা কিং হলো।
আর অ্যাকচুয়াল তখন শাসন কন্ট্রোল করতে লাগলো পেশোয়া বা প্রধানমন্ত্রী। এই সময় থেকেই পেশোয়াশিপের উত্থান শুরু হলো মারাঠা রাজনীতিতে। হ্যাঁ, তো ওই যে বালাজি বিশ্বনাথ হলেন প্রথম পেশোয়া মারাঠাদের। বালাজি বিশ্বনাথ ছিলেন প্রচণ্ড বিচক্ষণ ব্যক্তি। তিনি হচ্ছে সেনাকর্তা নামে পরিচিত। এই কোশ্চেনটি পরীক্ষায় আসে। সেনাকর্তা নামে পরিচিত। আচ্ছা, মোটামুটি একটা মারাঠা মানে সাম্রাজ্যে যারা বিদ্রোহী, যারা মানে ছিল, যারা হচ্ছে যেই সমস্ত বিদ্রোহী গোষ্ঠীপতিরা ছিল, তাদেরকে মোটামুটি দমন করে একটা সাময়িক সাম্রাজ্যের মধ্যে একটা মানে শান্তি শৃঙ্খলা এনে দিল। আচ্ছা, সরি, সালটা ভুল হয়েছে, 1714 হবে। 1714 খ্রিস্টাব্দে একজন নৌসেনাপতি মারাঠা কান্নোজি আঙ্গার তার সাথে নুনাবেলার সন্ধি করেন ওই বালাজি বিশ্বনাথ। তখন শাহু কিন্তু রাজা আছে, আর মানে অ্যাকচুয়াল সাম্রাজ্য চালাচ্ছে হচ্ছে কিন্তু মানে প্রথম পেশোয়া বালাজি বিশ্বনাথ। এটাও পরে প্রথম পেশোয়া কে ছিলেন। আচ্ছা, তিনি মোটামুটি দাক্ষিণাত্যে মুঘলদের সঙ্গে চুক্তি করে চৌদ আর সারদেশমুখী আদায়ের একটা ছাড়পত্র আদায় করেন। আচ্ছা, সব থেকে বালাজি বিশ্বনাথের প্রধান কাজ হচ্ছে যেটা ম্যাগনা কাটা বলা হয় 1919 সালে ফারুক সিয়ারের সঙ্গে সন্ধি, মানে সৈয়দ ভ্রাতাদের সঙ্গে। ফারুক সিয়ার তো রাজা ছিলেন, আর সৈয়দ ভ্রাতাগণ হচ্ছে মানে ফারুক সিয়ার হচ্ছে মুঘল রাজা, আর সৈয়দ ভ্রাতারা দরবারি অভিজাত যারা কন্ট্রোল করে। মানে ঠিক যেমন মারাঠাদের ক্ষেত্রে হয়েছিল, শাহু রাজা আর মানে বালাজি বিশ্বনাথ অ্যাকচুয়াল চালাচ্ছে, মানে সাম্রাজ্য চালাচ্ছে, সেরকমই। এই ম্যাগনা কাটাও পরীক্ষায় পড়ে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর মোটামুটি বালাজি বিশ্বনাথ 1720 সালে মৃত্যুর পর প্রথম বাজিরাও হচ্ছে পেশোয়া হলেন। হ্যাঁ, আরেকটা জিনিস, বালাজি বিশ্বনাথ হচ্ছে পেশোয়া পদকে বংশানুক্রমিক করেছিল। বংশানুক্রমিক, এই কোশ্চেনটাও পরীক্ষায় পড়েছে। পেশোয়া পদকে মানে বংশানুক্রমিক করেন বালাজি বিশ্বনাথ, প্রথম পেশোয়া। এরপর হচ্ছে দ্বিতীয় পেশোয়া হলেন তার ছেলে প্রথম বাজিরাও। প্রথম বাজিরাওকে বলা হয় সর্বশ্রেষ্ঠ পেশোয়া। তিনি একটি আদর্শ চালু করেন যাকে বলে হিন্দু পদপাতশাহী। এটিও পরীক্ষায় পড়ে, কে চালু করেছিলেন। মানে সর্বভারতীয় হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠার একটা মানে আদর্শ চালু করেছিলেন, এবং সমকালীন ভারতবর্ষের হিন্দু রাজাদেরকে এই কথাটির দ্বারা প্রভাবিতও করেন। তা বালাজি বিশ্বনাথের পর যে প্রথম বাজিরাও হচ্ছে মারাঠা জাতির দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় তাকে। মানে প্রথম প্রতিষ্ঠাতা শিবাজি, দ্বিতীয় প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম বাজিরাও। শিবাজির পরে তিনি দ্বিতীয় গরিলা যুদ্ধে পারদর্শী ছিলেন। মানে গরিলা ওয়ারফেয়ার শিবাজি যদি বেস্ট জানতো, তারপরেই কিন্তু প্রথম বাজিরাও জানতো। তাকে মারাঠা জাতির নেপোলিয়ানও বলা হয়। আচ্ছা, এ সময় মানে মারাঠা সাম্রাজ্য টোটাল 5টা গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। 5টা গোষ্ঠী মানে 5টা গোষ্ঠীপতি চলে আসে। যেটা হচ্ছে যদি বলে কার আমলে মারাঠা কনফেডারেসি শুরু হয়, তখন হচ্ছে মানে বালাজি বাজিরাওয়ের আমলে। প্রথম বাজিরাওয়ের আমলে। তো ওই মানে বংশগুলো পরীক্ষায় পড়ে যে কোথাকার কোন বংশ, ওইগুলো একটু জানতে হবে। নাগপুরের ভোঁসলে, বরোদার গাইকোয়াড়, গোয়ালিয়রের সিন্ধিয়া, পুনের পেশোয়া আর ইন্দোরের হোলকার বংশ। তো এই নাগপুরের ভোঁসলে বংশ পরবর্তীকালে আবার বাংলা আক্রমণ করেছিল। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ যে ঘটনা, সেটা আমরা জানবো যে 1739 তার আমলেই মারাঠারা পর্তুগিজদের কাছ থেকে বেসিন এবং সলসেট বন্দর দখল করে নিয়েছিল। 1739 সালে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ঘটনা আমরা সবাই জানি, যে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল। এর পরবর্তীকালে রাজা আমরা দেখব যে বালাজি বাজিরাও নানা সাহেব নামে পরিচিত ছিল। এই মানে প্রশ্নটি অনেকবার পরীক্ষায় পড়েছে। এই বাজিরাওয়ের আমলে সেই যে শাহু, মানে যে শিবাজির বংশধর রাজা, মানে শাহুর মৃত্যু হলো 1749 খ্রিস্টাব্দে।
1749 শাহুর মৃত্যু হওয়ার পর পুরোপুরি মানে মারাঠা সাম্রাজ্যের যে ক্ষমতা সেটা পুরোপুরি পেশোয়াদের হাতে চলে এলো, মানে বালাজি বাজিরাওয়ের হাতে। মানে এই যে সর্বময় কর্তায় পরিণত হলো। আচ্ছা, হিন্দু পদপাতশাহীর যে আদর্শ, যেটা প্রথম বাজিরাও চালু করেছিল, সেটা ত্যাগ করে। এই যে ভোঁসলে বলেছিলাম না, তো রঘুজি ভোঁসলে এই বালাজি বাজিরাওয়ের আমলেই বাংলা আক্রমণ করেছিল এই সময়। আচ্ছা, আমাদের যে আফগানিস্তানের যে ছিল আহমদ শাহ আবদালি, বিখ্যাত যে আক্রমণকারী, ওই আহমদ শাহ আবদালি সেই সময় মুঘল সাম্রাজ্য আক্রমণ করে। তো যাই হোক, মোটামুটি মারাঠাদের সঙ্গে ওর হচ্ছে ক্ল্যাশ বাঁধে উত্তর পশ্চিম সীমান্ত নীতি নিয়ে আহমদ শাহ আবদালির এই বালাজি বাজিরাওয়ের সাথে। তো এর ফলস্বরূপ হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তৃতীয় পানিপথের যুদ্ধ সাল পরে, কার সঙ্গে কাদের হয়েছিল পরে, 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়। এই যুদ্ধে কী হয়, বালাজি বাজিরাওয়ের হচ্ছে ভাই সদাশিব রাও এবং ছেলে বিশ্বনাথ রাও পরাজিত হয় এবং মৃত্যু হয় ওদের। হুম। তো এইভাবে মোটামুটি মানে পেশোয়াদের এই তিনটে পেশোয়ার ঘটনা আমরা জানলাম। এর পরবর্তীকালে আমরা দেখব যে আঞ্চলিক শক্তিগুলো বাকি উত্থান কেমন হয়েছিল।